হ্যালো স্টুডেন্টস, আজকে সকালে হাজির হয়েছি তোমাদের সামনে কেমিক্যাল বন্ডিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তোমরা সব আশা করি ভালো আছো। তো আমরা কেমিক্যাল বন্ডিংয়ের যে সমস্ত থিওরিগুলো পড়েছি সেগুলো হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, সংকরায়ন থিওরি এবং ভ্যালেন্স বন্ড থিওরি। এগুলোর মধ্যে ভ্যালেন্স বন্ড থিওরিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরি। তো এর বাইরে আমরা আজকে একটা খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। দেখো, দেরি না করে আমরা চলে এসো শুরু করে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব কনসেপচুয়াল একটা টপিক। তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আমরা প্রথমেই বলবো যে মলিকুলার অরবিটাল থিওরিটা কী, তার পস্টুলেটসগুলো একটু ব্যাখ্যা করব। করার পরে শেষবেলায় চলে যাব আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে। সেখানে থাকবে কিছু ট্রিক অ্যান্ড টেকনিক্স, এগুলো আমরা শিখব খুব দ্রুত অ্যান্সার করার জন্য। তো সেগুলো আমরা লাস্টে আমি কনসেপ্টটা ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা টিপস অ্যান্ড টেকনিক্সে যাব। তো মনে রাখবে একটা জিনিস, যে কোনো জিনিসে প্রথমেই তোমরা সোজাসুজি টিপস এবং টেকনিক্সে ঢুকবে না, কারণ ফার্স্ট কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। কারণ বিনা কনসেপ্টে টিপস অ্যান্ড টেকনিক্স মে বি ডেঞ্জারাস। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে তুমি টিপস অ্যান্ড টেকনিক্স তুমি অ্যাপ্লাই করো, দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ। ওকে, তো আসো আমরা শুরু করি মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি বাংলা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব। আচ্ছা, এসো প্রথমেই হচ্ছে আমরা বলি যে এর কিছু প্রতিপাদ্য বিষয়গুলো আমরা একটু জেনে নিই, তারপরে এগুলোকে আমরা একটা একটা করে ডিসকাস করব। আমি চাইছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে। তোমরা লেগে থাকো শেষ পর্যন্ত, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি। আচ্ছা, এগুলো বলার আগে আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে আমরা মলিকুলার অরবিটাল থিওরিটা কেন এলো। আমরা যে সমস্ত থিওরিগুলো পড়েছি তার মধ্যে ভ্যালেন্স বন্ড থিওরিটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি পড়েও আমরা অনেক কিছু জিনিসের উত্তর পাইনি। যেমন ধরো, নাম্বার 1 হচ্ছে অক্সিজেন প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি বলছে অক্সিজেন ডায়াম্যাগনেটিক। বাস্তবিকই কিন্তু পরীক্ষায় দেখা গেছে অক্সিজেন প্যারাম্যাগনেটিক। সেকেন্ড হচ্ছে কোনো অণুর অস্তিত্ব, যেমন He2 Ne2 নিষ্ক্রিয় গ্যাস, এগুলোর অস্তিত্ব নেই। কেন নেই? এগুলো ভ্যালেন্স বন্ড থিওরি কিছু বলে না। মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমরা এর ব্যাখ্যা পেতে পারি। 3 নম্বর পয়েন্টস ধরো, বন্ড অর্ডার। আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে বন্ড অর্ডার সম্পর্কে পেয়েছি। বন্ড অর্ডার হতে পারে সেটা এক বন্ধন, হতে পারে সেটা দ্বিবন্ধন, হতে পারে সেটা ত্রিবন্ধন, আমরা পেয়েছি। কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি বলছে না, বন্ড অর্ডার শুধু 1, 2, 3 হতে পারে এরকম নয়। বন্ড অর্ডার হতে পারে 1.5, বন্ড অর্ডার হতে পারে 2.5, বন্ড অর্ডার হতে পারে শুধু 0.5। সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, দেখো, এই সমস্ত তথ্যগুলো আমরা যেহেতু ভ্যালেন্স বন্ড থিওরি থেকে পাইনি বা এর উত্তর পাইনি, তখন 1932 সালে আমাদের সামনে এই নতুন থিওরিটা নিয়ে উপস্থিত হন হুন্স ও মুলিকান সাহেব। এই দুজন মিলেই আমাদের এমওটি থিওরি সামনে নিয়ে আসে। তো চলে এসো এমওটি থিওরির মূল প্রতিপাদ্য বিষয়গুলো আমরা পড়ি। ফার্স্ট হচ্ছে, উনি বলেন যে পারমাণবিক কক্ষক, এটাকে কি বলে? অ্যাটমিক অরবিটালস। পারমাণবিক কক্ষকগুলির পরস্পর অভিলেপনে নতুন
কক্ষক উৎপন্ন হয়। উনি ফার্স্টে এ কথাটা বললেন, সেটাকে কি বলছি আমরা? আণবিক কক্ষক। আণবিক কক্ষক, দ্যাট ইজ মলিকুলার অরবাইটালস। উনি বললেন যে অ্যাটমিক অরবাইটালগুলি, আমরা অ্যাটমিক অরবাইটাল সম্পর্কে মোটামুটি ভ্যালেন্স বন্ড থিওরিতে পড়েছি না? এস, পি, ডি, এফ, গোলাকার সাইজ, ডাম্বেলাকার সাইজ, ডি এর আমার কমপ্লেক্স, তার ফিগার 5টা আছে, পড়েছি। আচ্ছা, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে শুধুমাত্র বলা হয়েছে অ্যাটমিক অরবাইটাল নিয়ে, কিন্তু দেখো মলিকুলার অরবাইটাল থিওরিতে আমরা শুধু অ্যাটমিক অরবাইটালগুলো পরস্পরের অভিলেপনের ফলে একটা নতুন অরবাইটাল পাই, সেটা কিন্তু হচ্ছে মলিকুলার অরবাইটাল, মানে আণবিক কক্ষক। দেখো 2 নম্বর পস্টুলেট, উনি বলছেন যে সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন অ্যাটমিক অরবাইটাল, আমি পারমাণবিক কক্ষকটা লিখছি না, সংক্ষেপে অ্যাটমিক অরবাইটাল লিখছি, সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন অ্যাটমিক অরবাইটালগুলি মিলিত হয়ে মলিকুলার অরবাইটাল গঠন করে। একটু ভালো করে বুঝে নাও, মলিকুলার অরবাইটাল গঠন করে। দেখো তাহলে কি বললো, যে অ্যাটমিক অরবাইটালগুলো মিলিত হয়ে মলিকুলার অরবাইটাল উৎপন্ন করে, ওকে, কিন্তু যে কোনো অ্যাটমিক অরবিটাল মিলিত হয়ে মলিকুলার অরবিটাল তৈরি করতে পারবে না। তাহলে কি হবে? সমশক্তি বা প্রায় সমশক্তি সম্পন্ন অ্যাটমিক অরবিটালগুলি, যেমন ধরো তাহলে কি 1s এর সঙ্গে 1s যোগ হতে পারে, হয়ে নতুন মলিকুলার অরবিটাল তৈরি করতে পারে, সমশক্তি হতে পারে। সেটা 2s 2s সমশক্তি হতে পারে, সেটা 3s 3s সেটাও সমশক্তি। দুটো পরমাণু, দুটো অরবিটাল, 3s 3s 2s 2s 1s 1s হতে পারে, সেটা 2p 2p, সব মলিকুলার অরবিটাল করতে পারে, এগুলো সব অ্যালাউড। কিন্তু 1s এর সঙ্গে 2s নো, সমশক্তি নয়, বা 2s এর সঙ্গে 3s সমশক্তি নয়, বা 2s এর সঙ্গে 2p সমশক্তি নয়। তাহলে এইগুলো কিন্তু, এই অ্যাটমিক অরবিটালগুলো ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল গঠন করতে পারে না বা অ্যালাউড নয়। কে বলছে? পস্টুলেট বা প্রতিপাদ্য বিষয় থেকে আমরা পাচ্ছি। বেশ, চলে আসো 3 নম্বর পয়েন্ট। আমি এগুলো বলতে বলতে যাব, আর পরবর্তীকালে আরও ক্লিয়ার হবে আমাদের আস্তে আস্তে। 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে যতগুলি অ্যাটমিক অরবিটাল মিলিত হয়, ঠিক ততগুলি তোমরা কিন্তু চাইলে কপিতে নোট করতে পারো প্রতিপাদ্য বিষয়গুলো, অথবা পজ করে রিওয়াইন্ড করে করে দেখে নিতে পারো। যাই হোক, যতগুলি অ্যাটমিক অরবিটাল মিলিত হয়, ঠিক ততগুলি মলিকুলার অরবিটাল গঠিত হয়। হলো, তার মানে কি হলো? একটা 1s একটা 1s অবশ্যই সমশক্তি সম্পন্ন। তাহলে কটা অ্যাটমিক অরবিটাল? দুটো, এই একটা মিলিত হয়ে আমার মলিকুলার অরবিটালও হবে কিন্তু দুটো। ক্লিয়ার? 3 নম্বর হলো। 4 নম্বর দেখো, একটা এক্সাম্পল দিয়ে এবার, যদি দুটি অ্যাটমিক অরবিটাল মিলিত হয়, তবে কি হবে? দুটি মলিকুলার অরবিটাল গঠিত হবে। সেটা আমরা 3 নম্বর পয়েন্ট কি পেয়ে গেছি। এবার যে দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হয়ে যে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হলো, সেগুলোর মধ্যে, এই মলিকুলার অরবিটাল দুটির মধ্যে একটি হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, বাংলা হচ্ছে অনুবন্ধী আণবিক কক্ষক। এটাকে বলা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। আর একটা, দুটো হলো মলিকুলার অরবিটাল, তার মধ্যে একটাকে কি বলবো? বন্ডিং মলিকুলার অরবিটাল বা অনুবন্ধী আণবিক কক্ষক। অপরটা হবে, তার নাম অননুবন্ধী
আণবিক কক্ষক। এটাকে আমরা বলবো সংক্ষেপে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ক্লিয়ার? তাহলে আমি একটুখানি সাম আপ করি। কি বললো? যে অ্যাটমিক অরবিটালগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে নতুন অরবিটাল গঠন করবে। তারা কিন্তু আর অ্যাটমিক অরবিটাল থাকবে না, তারা হলো মলিকুলার অরবিটাল। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে এই যে অ্যাটমিক অরবিটালগুলো পরস্পরের সঙ্গে অভিলিপ্ত হবে বা মিলিত হবে, তাদের কিন্তু এনার্জি বা শক্তি সমান বা প্রায় সমান হতে হবে। সেই জন্য 1s এর সঙ্গে 1s অ্যালাউড, 2s 2s অ্যালাউড, 3s 3s অ্যালাউড, ইভিন পি হলে 2p 2p অ্যালাউড। কিন্তু 1s সঙ্গে 2s বা 3s এর সঙ্গে 2s বা 2pর সঙ্গে 3p বা 2s এর সঙ্গে 2p নো, নট অ্যালাউড, কারণ এরা সমশক্তি সম্পন্ন নয়। বেশ, 3 নম্বর কি বললো? যে যতগুলো অ্যাটমিক অরবিটাল মিলিত হবে ঠিক ততগুলোই কিন্তু মলিকুলার অরবিটাল গঠন করবে। যেমন এক্সাম্পল 4 নম্বরে দিয়েছি, যদি দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হয়, যদি 1s 1s বা 2s 2s, তাহলে দুটোই মলিকুলার অরবিটাল গঠন হবে। সেই দুটো মলিকুলার অরবিটালের মধ্যে একটা মলিকুলার অরবিটালের নাম দেওয়া হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর একটা অরবিটালের নাম দেওয়া হবে, মলিকুলার অরবিটালের নাম হবে কি? অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বেশ, এদি আরও ক্লিয়ার করবো আস্তে আস্তে। হ্যাঁ, 5 নম্বর চলে এসো। এই যে মলিকুলার অরবিটালটা তৈরি হলো, মনে রাখবো আমরা যে বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি হবে উপাদান অ্যাটমিক অরবিটালগুলির শক্তি অপেক্ষা কম। আর কি হলো? অ্যান্টিবন্ডিং বা অননুবন্ধী মলিকুলার অরবিটাল যেটা উৎপন্ন হবে, দ্বিতীয়টা অপরটা, তার শক্তি হবে যারা মিলিত হয়েছে যে সমস্ত অ্যাটমিক অরবিটাল, মানে উপাদান অ্যাটমিক অরবিটাল বলো বেটার, উপাদান অ্যাটমিক অরবিটাল গুলির শক্তি অপেক্ষা বেশি। তাহলে কি বললাম? যে 1s দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হলো না, মিলিত হওয়ার ফলে যে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে, অবশ্যই দুটোর সঙ্গে মিলিত হয়ে দুটো উৎপন্ন হবে, আমরা আগে পড়লাম। এদের যে শক্তি লেভেল যখন দেখব, 1s এর যা শক্তি হবে, সেই শক্তিটা যদি এইটা হয় শক্তি লেভেলটা, এটা যদি এনার্জি ইনক্রিজ ধরি, উপর দিকে এনার্জি বাড়ছে, তাহলে এই উপাদান অ্যাটমিক অরবিটাল যারা মিলিত হয়েছে তাদের যা শক্তি, সেই শক্তি সম্পন্ন অ্যাটমিক অরবিটালরা মিলিত হয়ে যে দুটো আণবিক কক্ষক উৎপন্ন হবে, তার মধ্যে একটা আণবিক কক্ষক হবে বন্ডিং মলিকুলার অরবিটাল। এই বন্ডিং মলিকুলার অরবিটালটা হবে উপাদান অ্যাটমিক অরবিটাল শক্তির থেকে কম শক্তি। আর একটা যেটা উৎপন্ন হবে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, তার শক্তিটা হবে উপাদান অ্যাটমিক অরবিটাল দুটোর শক্তির থেকে বেশি শক্তি সম্পন্ন। ক্লিয়ার? এই অবধি বললাম। আচ্ছা, 5 নম্বর। 6 নম্বর দেখো। 6 নম্বর বলছে, আমি তো শিখে গেলাম যে বন্ডিং অ্যান্টিবন্ডিং তৈরি হলো, তাহলে এবার ইলেকট্রন ফিল আপ কীরকম হবে দেখো। মলিকুলার অরবিটালে ইলেকট্রনের পূর্তি সেম অ্যাটমিক অরবিটালের মতো। কিভাবে সেম? তাহলে মলিকুলার অরবিটালে ইলেকট্রনের পূর্তি হবে 1 নম্বর হুনস রুল, 2 নম্বর আফবাউ নীতি, 3 নম্বর পাউলির অপবর্জন নীতি মেনে। কি বললাম? যে মলিকুলার অরবিটালগুলো তৈরি হলো এর মধ্যে ইলেকট্রন পূর্তি ঘটবে কিভাবে? হুনস রুল মানবে। তার মানে কি হোনস রুল মানবে? মানেটা কি? হোনস রুল মানবে মানে হচ্ছে অ্যাটমিক অরবিটাল যখন ইলেকট্রন ভর্তি হতো অ্যাটমিক অরবিটালে, তখন সমশক্তি সম্পন্ন, আমরা পড়েছি তো, ধরো এই যে পি অরবিটালে না ইলেকট্রন যদি ভর্তি হয়, ধরো 4টে ইলেকট্রন যদি থাকে পি অরবিটাল, আমরা কি ভর্তি করেছি? এই কি নো
তাহলে আমরা কী করেছি, হুনস সাহেব বলেছেন যে না, সমশক্তি সম্পন্ন পিএক্স পিওয়াই পিজেড এদের মধ্যে আগে তোমরা কি করবে, যে সেম স্পিনে একটা একটা করে হাফ ফিল করবে, তারপরে ইলেকট্রন বাঁচলে তারা কি হবে, অপোজিট স্পিনে পেয়ার করবে। এখানেও তাই যদি সমশক্তি সম্পন্ন একাধিক কক্ষক থাকে সেখানে ইলেকট্রন পূর্তি ঘটবে আগে সিঙ্গেল এককভাবে এবং সেম স্পিনে, তারপরে তারা পেয়ারিং করবে। তাহলে হুনস রুল মেনেই ভর্তি হলো মলিকুলার অরবিটালে ইলেকট্রন। সেকেন্ড কোন রুল মানবে, আফবাউ নীতি। আফবাউ সাহেব কী বলেছিলেন, যে ইলেকট্রনের পূর্তি ঘটবে প্রথমে নিম্ন শক্তি স্তর সম্পন্ন অরবিটালে, তারপরে উচ্চ শক্তি স্তর সম্পন্ন অরবিটালে ইলেকট্রন ঢোকে, N+L রুল। তো এখানে তো N+L রুল নয়, এখানে হচ্ছে নিম্ন শক্তিকে বন্ডিং, উচ্চ শক্তিকে অ্যান্টি বন্ডিং। তাহলে আগে বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনের পূর্তি ঘটবে, কারণ নিম্ন শক্তি, সেটা পূর্তি ঘটবে হুনস রুল মেনে। পূর্তি ঘটার পরে ইলেকট্রন বেঁচে থাকলে হায়ার এনার্জি লেভেলে বা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনের পূর্তি ঘটবে, সেটাও কিন্তু হুনস রুল মেনে, যদি একাধিক তোমার কক্ষক থাকে। ক্লিয়ার? তাহলে আর কি, পাউলির নীতি মেনেও ঘটবে। পাউলি সাহেব কি বলেছেন, যে অ্যাটমিক অরবিটাল যখন ইলেকট্রন থাকবে, একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে এবং তাদের স্পিন হতে হবে কি, অপোজিট। এখানেও তাই, একটা অরবিটালে দুটো ইলেকট্রনই থাকতে পারে এবং তাদের স্পিন হবে অবশ্যই অপোজিট। এটা কি, পাউলি সাহেবের নীতি। তাহলে আমাদের মলিকুলার অরবিটালেও কিন্তু ইলেকট্রনের পূর্তি বা ইলেকট্রন সজ্জাগুলো হবে ঠিক অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন সজ্জা যেভাবে ঘটেছে একই রকমভাবে। বেশ, আশা করছি তোমরা বুঝতে পারলে। এটা ছিল প্রতিপাদ্য বিষয়। এবার এইগুলোকে একটুখানি আমি কয়েকটা জিনিস একটু বোঝার দরকার আছে। দেখো, ফার্স্ট পয়েন্ট বললাম, পারমাণবিক কক্ষকগুলি পরস্পরের অভিলেপনে নতুন কক্ষক উৎপন্ন হবে, সেটা মলিকুলার অরবিটাল। এটা আমি একটা স্টার মার্ক করে নিলাম। এই পয়েন্টটাকে আমি একটুখানি ইলাবোরেট করছি। দেখো, তাহলে এটা কি, এই পয়েন্ট কার উপর বেস করে হয়েছে, যে মলিকুলার অরবিটালের গঠন সম্পর্কিত পয়েন্ট। দেখো, আণবিক কক্ষক বা মলিকুলার অরবিটাল এর গঠন, দেখো মলিকুলার অরবিটালের গঠন সংক্রান্ত বহু নীতি বা বহু রুল বা বহু মেথড প্রচলিত আছে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেথড, আমরা দুটো ইম্পর্টেন্ট মেথড ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল এর রৈখিক সমন্বয় পদ্ধতি। এই একটা পদ্ধতিতে মলিকুলার অরবিটাল গঠিত হয়। আর একটা পদ্ধতি আছে, আমি সেটাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সংযুক্ত পরমাণু পদ্ধতি হলো। আচ্ছা, এই যে অ্যাটমিক অরবিটাল রৈখিক সমন্বয় পদ্ধতি, এটাকে বলা হয় এই নামটাই বেশি প্রচলিত, ইংরাজি নামটা লিনিয়ার অ্যাটমিক লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এটা হচ্ছে প্রথম নামটাকে আমরা এইভাবে বেশি পরিচিত, সেটা কি, অ্যাটমিক অরবিটালের রৈখিক সমন্বয় পদ্ধতি। এর ইংরাজি টার্মটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। এটাকে সংক্ষেপে বলা হয় LCAO নীতি বা পদ্ধতি বা রুল বা মেথড, যাই বলো। আর সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে, সেটাকে আমরা বলি যে ইউনাইটেড অ্যাটম মেথড। এটাকে সংক্ষেপে বলা হয় UA পদ্ধতি। হয়েছে? তো আমরা এই পদ্ধতিটা পড়ব না, যেটা সব থেকে ম্যাক্সিমাম প্রচলিত পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটালের বা পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয় পদ্ধতি। এটা আমরা একটু ডিটেলসে বুঝে নিই। চলে এসো, আমরা বিটা মুছে দিয়ে এটাকে রাখছি। সরি মুছে গেল। যাই হোক, এটাকে আমরা রৈখিক সমন্বয়
পদ্ধতি, এটাকে হচ্ছে LCAO। এটা কি একটুখানি দেখে নিই আমরা। দেখো, প্রথমে আমরা বলি যে ইলেকট্রনের ডুয়েল নেচার আছে, একটা হচ্ছে পার্টিকেল নেচার, একটা হচ্ছে ওয়েভ নেচার। আচ্ছা দেখো, যখন ওয়েভ নেচারটা আমরা কনসিডার করছি তখন একটু দেখে নাও, একটা ইলেকট্রন, আগে বলো তো ইলেকট্রনের আমরা যে অরবাইটাল পড়েছি না, অরবাইটালের কাকে বলে? যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বাধিক, সেটাই অরবাইটাল। আমরা প্রকাশ করেছি এসকে এইভাবে, পিকে এইভাবে, অরবাইটাল। কিন্তু যখন ওয়েভ ফাংশন কনসিডার করব ইলেকট্রনের, তখন আমরা কিভাবে প্রজেক্ট করব বা কিভাবে আমরা দেখাবো? দেখো, একটা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, আমরা এটা জানি, ওয়েভ নেচার। তাহলে একটা ইলেকট্রনের তরঙ্গ এটা, তাহলে তরঙ্গ মানে কি? এই এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বাধিক। তাহলে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি সেটাই অরবাইটাল। তাহলে যখন আমরা ইলেকট্রনের ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম কনসিডার করব, তাহলে এটাকে আমরা অরবাইটাল বলবো, কারণ এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বাধিক। তাহলে দেখো, এটা হচ্ছে একটা ইলেকট্রনের পূর্ণ তরঙ্গের গতিপথ। তাহলে এই গতিপথটা একটা অ্যাটমিক অরবাইটাল ইন টার্মস অফ ওয়েভ ফাংশন হলো। এখানে কে কে আছে এগুলো সম্পর্কে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখার জন্য বলছি এটা। এইটা আমরা কি বলবো? তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। এই পয়েন্টটা কি বলবো? তরঙ্গ পাদ। এইটা কি বলবো? এটা হচ্ছে পজিটিভ বিস্তার বা প্লাস অ্যাম্পলিটিউড। এটা হচ্ছে নেগেটিভ বিস্তার তরঙ্গের হলো। আর এই পয়েন্ট এগুলোকে বলা হচ্ছে নোডাল পয়েন্ট, বাংলায় বলা হচ্ছে নিস্পন্দ বিন্দু। কারণ হচ্ছে এই পয়েন্টগুলোতে ইলেকট্রন পাবার সম্ভাবনা প্রায় নেই। তাহলে হচ্ছে নোডাল পয়েন্ট বা নিস্পন্দ বিন্দু। লিখে দিই, এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। হয়েছে? আবার দেখো, তাহলে এইটাকে আমরা কি বলবো? এই অঞ্চলটাকে বলবো ইলেকট্রন তরঙ্গের একটুখানি বুঝে নাও, হ্যাঁ, ধনাত্মক বিস্তার। আর এই অঞ্চলটাকে কি বলবো? এই অঞ্চলটাকে বলবো ইলেকট্রন তরঙ্গের ঋণাত্মক বিস্তার হলো। বুঝে গেলাম। যদি আমরা ভাষায় প্রকাশ করতে চাই তাহলে কি বলবো ধনাত্মক বিস্তার সম্পর্কে? যে দুটো নিস্পন্দ বিন্দু এবং তরঙ্গ শীর্ষ নিয়ে গঠিত যে অঞ্চল, সেটা হচ্ছে আমার কি? ইলেকট্রন তরঙ্গের ধনাত্মক বিস্তার। আর কি বলবো? দুটো নিস্পন্দ বিন্দু এবং তরঙ্গ পাদ নিয়ে গঠিত যে অঞ্চল, সেটা হবে কি? ইলেকট্রন তরঙ্গের ঋণাত্মক বিস্তার। ক্লিয়ার? এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা এবার আমি চলে যাব আবার নেক্সট। আমি খালি ব্যাপারটাকে সাম আপ করে দেবো পরে, তোমরা খালি একটু বুঝতে থাকো। দেখো, এবার কি বললাম? অ্যাটমিক অরবাইটালের রৈখিক সমন্বয় পদ্ধতি। তাহলে এই যে অ্যাটমিক অরবাইটাল যখন রৈখিক সমন্বয় হবে বা যোগ হবে, এই সমন্বয় পদ্ধতিটা দুভাবে হয়, জানো তো? একটা হচ্ছে, প্রথম পদ্ধতি হচ্ছে যে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তোমরা সব টার্মগুলোর সঙ্গে পরিচিত হয়ে নাও। কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বাংলাটা কি? বাংলাটা হচ্ছে যে সমষ্টিগত অভিলেপন। বেশ, এটা হচ্ছে বাংলা। আর একটা পদ্ধতিতে তারা সমন্বয় হতে পারে, দুটো পদ্ধতিতে সমন্বয় হতে পারে বলেছি। সেটা হচ্ছে, একটা হলো এটা, আর একটা পদ্ধতিতে সমন্বয় হতে পারে, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। এটা হচ্ছে ইংরেজি টার্ম, বাংলা হচ্ছে পার্থক্যগত অভিলেপন বা সমন্বয়, যাই বলো। পার্থক্যগত অভিলেপন আমি একটু ছবির সাহায্যে বোঝাই। ফার্স্ট পয়েন্টার মানে রৈখিক সমন্বয়ের ফার্স্ট পয়েন্টার ইজ কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ, দুটো দেখে নাও কিভাবে হয়। আমি একটা ওয়েভ আঁকলাম,
হলো। এর সঙ্গে আর একটা ওয়েভ আঁকলাম, কারণ এই দুটি অ্যাটমিক অরবিটাল, যখন ওয়েভ নেচার কনসিডার করবো তখন এটাই অ্যাটমিক অরবিটাল হলো। আচ্ছা বেশ, এই ওয়েভ ফাংশানের যদি এর তরঙ্গ অপেক্ষকটা আমি ধরি ψ1 আর এটা ধরি ψ2, তরঙ্গ অপেক্ষক ψ1 ψ2, তাহলে যখন এরা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে, তার মানে কি হলো, সমষ্টিগত অভিলেপন। আমি লিখছি না, সমষ্টিগত দন্তস্ব অ করে দিলাম, হ্যাঁ। সমষ্টিগত যখন অভিলেপন হবে তখন তারা কি হবে যেন দেখতে, এস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই প্লাসের সঙ্গে এই প্লাস, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস জুড়ে গেল, দি কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হলো এইটা। তার মানে কি, এটা জুড়ে গিয়ে লোবটা বড় হয়ে গেল প্লাস, এটা জুড়ে গিয়ে লোবটা বড় হয়ে গেল মাইনাস। এই ধরনের যখন তারা মিলিত হবে রৈখিক সমন্বয়, এই টাইপের কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের, তখন দেখতে এরকম হবে হলো। আর যখন এটা হচ্ছে এই এক নম্বরটা, দ্যাট ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স কেমন হয়, তরঙ্গ অপেক্ষকের সাহায্যে এটা, তাহলে এর যে মলিকুলার, তাহলে এটা অ্যাটমিক অরবিটাল, এটাও অ্যাটমিক অরবিটাল, তাহলে এটা কি উৎপন্ন হলো, মলিকুলার অরবিটাল। ধরলাম এই মলিকুলার অরবিটালটা আমি নাম দিলাম ফাই, তাহলে এই ফাইটা উৎপন্ন হলো কীভাবে, ψ1 প্লাস ψ2, দুটো সমষ্টিগত ইন্টারফেয়ারেন্স বা তোমার সমষ্টিগত অভিলেপন বা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তাহলে দেখো, এটা হলো নাম্বার 1 টাইপ অফ মিলন, রৈখিক সমন্বয়। সেকেন্ড টাইপ অফ রৈখিক সমন্বয়, যেটাকে আমরা বলছি ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, দেখে নাও। যদি ছবির সাহায্যে দেখায় আমরা চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে, এইটা এইটা ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স মানে পার্থক্যগত অভিলেপন। পুরোটা লিখলাম না, দেখো এটা প্লাস, এটা মাইনাস, তাহলে পার্থক্যগত অভিলেপন, তুমি এটাকে পার্থক্যগত অভিলেপন তাহলে করে দাও। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, বলো এর সঙ্গে এটা ক্যান্সেল করবে পরস্পরকে, এটা এটাকে ক্যান্সেল করবে পরস্পরকে, তাহলে কি দাঁড়াবে, সিম্পল একটা স্ট্রেট লাইন। তাহলে এটাও একটা অ্যাটমিক অরবিটাল, এটাও একটা অ্যাটমিক অরবিটাল। তাহলে দেখো, এটা ধরলাম অপেক্ষক, তরঙ্গ অপেক্ষক ψ1, এটা ধরলাম তরঙ্গ অপেক্ষক ψ2। তাহলে এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা পার্থক্যগত অভিলেপনের ফলে যদি যে অরবিটালটা তৈরি হলো মলিকুলার অরবিটাল, অবশ্যই এটা মলিকুলার অরবিটাল, তাহলে এটাকে আমি কীভাবে প্রকাশ করতে পারবো ম্যাথামেটিক্যালি, ফাই ড্যাশ ধরে এটাকে ইজ ইকুয়াল টু ψ1 মাইনাস ψ2 ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমি দেখো আগে পড়েছিলাম, যতগুলো মলিকুলার অরবিটাল সমন্বয় হবে বা মিলিত হবে, ঠিক ততগুলি যতগুলি অ্যাটমিক অরবিটাল মিলিত হবে ততগুলো মলিকুলার অরবিটাল গঠিত হবে। এখানে দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হয়েছে, দুটো মলিকুলার অরবিটাল উৎপন্ন হয়েছে। এটাও কিন্তু সেম, এটাও সেম। যদি বুঝতে অসুবিধা হয়, আমি দুভাবে দেখিয়েছি, তাহলে দেখো এই করে দাও, এটাকে মুছে দিলাম। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে মুছে দিলাম, মনে হবে চারটে যেন মনে না হয় অ্যাটমিক অরবিটাল, দুটো মলিকুলার অ্যাটমিক অরবিটাল মিলিত হয়েছে। এই একটা প্রসেস, নাম্বার 1 প্রসেস দিয়ে গেছে, এটা নাম্বার 2 প্রসেস দিয়ে গেছে। এটা হচ্ছে পার্থক্যগত অভিলেপন বা ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হলো, দুভাবে মিলিত হলো, হয়ে দুটোই মলিকুলার অরবিটাল উৎপন্ন হলো। তাই বলা আছে, তার মধ্যে কি বলেছি, একটা হবে অনুবন্ধী আণবিক কক্ষক, এর মধ্যে একটা অনুবন্ধী আণবিক কক্ষক, আর একটা হবে কি অননুবন্ধী বা অ্যান্টিবন্ধী মলিকুলার অরবিটাল। দেখে নাও যে দুটো মিলিত হওয়ার ফলে অ্যাটমিক অরবিটাল, যে মলিকুলার অরবিটাল দুটো গঠিত হলো তার মধ্যে একটা বন্ডিং মলিকুলার অরবিটাল। মনে রাখবে এইটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। কোনটা, যেটা সমষ্টিগত অভিলেপন হয়েছে সেটা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল। আর একটা যেটা হবে সেটা অ্যান্টিবন্ডিং বা অননুবন্ধী, সেটা কোনটা, সেটা হচ্ছে যেটা ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয়ে উৎপন্ন হয়েছে বা পার্থক্যগত অভিলেপনের ফলে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে অননুবন্ধী বা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। দেখো মিলিয়ে নাও, দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হলে দুটি মলিকুলার অরবিটাল গঠিত হয়েছে। একটা হবে অননুবন্ধী বা বন্ডিং, একটা হবে অনুবন্ধী বা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা হবে অননুবন্ধী আণবিক কক্ষক বা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। তারা কিভাবে হবে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম ইন টার্মস অফ ওয়েভ নেচার অফ ইলেকট্রন। ক্লিয়ার? বেশ, এবার
এবার যেটা বলবো সেটা হবে কি 5 নম্বর পয়েন্ট, বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি হবে উপাদান অ্যান্টিবন্ডিং বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি হবে উপাদান অ্যাটমিক অরবিটালগুলির শক্তি অপেক্ষা কম। তাহলে যদি এটা এনার্জি একটা গ্রাফ করি, এদিকে যদি এনার্জি ইনক্রিজ হয় তাহলে এদের যা এনার্জি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জিটা এদের থেকে কম হবে, আর অ্যান্টিবন্ডিংয়ের এনার্জিটা কী হবে এদের থেকে বেশি হবে। যদি আমি এটাকে ঠিকঠাক প্রকাশ করি কী লিখব দেখো, এই আমি এনার্জি লেভেলে দেখাচ্ছি। এবার দেখো এটা কি একটা অ্যাটমিক অরবিটাল, ওকে, এটা অ্যাটমিক অরবিটাল, ওকে, দুটো অ্যাটমিক অরবিটাল psi1 psi2 ক্লিয়ার। এটা ধরলাম এনার্জি কার্ভ, এদিকে এনার্জি বাড়ছে, দুভাবে মিলিত হয়েছে দিয়ে দুটো, একটা হচ্ছে কি কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, বাংলায় লেখো, বাংলায় হচ্ছে সমষ্টিগত অভিলেপন, ক্লিয়ার। আর একটা হচ্ছে কি এটা পার্থক্যগত, সরি এইখানে লেখো সমষ্টিগত অভিলেপন, আর এটা হবে পার্থক্যগত অভিলেপন। মনে রাখবে, আমি কেন মুছে দিলাম, মনে রাখবে সমষ্টিগত অভিলেপনের ফলে যে মলিকুলার অরবিটালটা গঠিত হবে সেটা হবে লোয়ার এনার্জি, কার থেকে, উপাদান অ্যাটমিক অরবিটাল থেকে, যার জন্য এরা যে দুভাবে মিলিত হয়েছে তার মধ্যে একটা সমষ্টিগত, তার এনার্জিটা কিন্তু উপাদানের থেকে নিচে থাকবে, আর আরেকটা যেটা অ্যান্টিবন্ডিং পার্থক্যগত অভিলেপনের ফলে সেটা কিন্তু এদের এনার্জির থেকে ওপরে থাকবে। দেখো তাহলে এটা কি হলো, এটা হলো বন্ডিং মলিকুলার অরবিটাল, এর চিত্রটা কী হবে হলো, কারণ কেন সমষ্টিগত অভিলেপন হয়েছে আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি ওপরে, এটা আর একটা হবে পার্থক্যগত, সেটা কি ডিস্ট্রাকটিভ স্ট্রেট লাইন হয়ে গেল। তাহলে এটা যদি একটা মলিকুলার অরবিটাল হয় তাহলে এখান থেকে আমরা কী পাবো, যদি এটা মানে সাই ধরি তাহলে কী হবে psi1 প্লাস psi2, এটা যদি ফাই ধরি psi1 প্লাস psi2, আর এটা যদি আমি ফাই ড্যাশ ধরি মলিকুলার অরবিটাল তাহলে এটা কী হবে psi1 মাইনাস psi2। এটা হলো, আমি এখানে অ্যান্টিবন্ডিংটা নিচে দেখিয়েছি, মানে এখানে আমি এনার্জিটা বলতে চাইনি, জাস্ট দুটো ওয়ে কীভাবে তারা মিলিত হয়েছে সেটা দেখিয়েছি। যদি এনার্জিটিক্যালিও কারেক্ট সার্ভ করে লিখি তাহলে আমরা সঠিকটা এটা লিখবো। এ দেখো এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল এনার্জি, দেখো তার থেকে এনার্জি নিচে আছে কোনটা, বন্ডিংটা, বন্ডিং মলিকুলার অরবিটাল কীভাবে উৎপন্ন হয় সমষ্টিগত ফলে psi1 প্লাস psi2, তার থেকে এই এনার্জির থেকে ওপরে আছে কোনটা, অ্যান্টিবন্ডিংটা, সেটা কি পার্থক্যগত অভিলেপনের ফলে, সেটা কি হয়েছে psi1 মাইনাস psi2, ক্লিয়ার। দেখো ক্লিয়ার কিনা দেখো, ঠিক। যদি বলো আমরা এটাকে এইভাবে দেখাই, যদি না দেখাই, আমরা যেভাবে পড়েছি সেভাবে দেখাই, ধরো অরবিটাল এস, ধরো এটা এস অ্যাটমিক অরবিটাল, আমি এটা ওয়েভ ফাংশন দেখাচ্ছি না, যেরকম আমরা অরবিটাল এঁকেছি এস পি তিনটে ব্লক সেইভাবে আঁকছি। তাহলে এরা মিলিত হবে কিভাবে, একটা হায়ার এনার্জি যাবে, এটা যদি এনার্জি হয় ওপর দিকে তাহলে একটা এনার্জি হাই হবে মলিকুলার অরবিটাল, একটা এনার্জি লো হবে, এটাও একটা মলিকুলার অরবিটাল তৈরি হবে, এটাও একটা মলিকুলার অরবিটাল তৈরি হবে। বলো এবার যেটা লোয়ার এনার্জি সেটা কি হবে, বন্ডিং মলিকুলার অরবিটাল হবে, যেটা হায়ার এনার্জি সেটা কি হবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হবে। তাহলে এদের উৎপন্ন হওয়ার ফলে আমি একটা পাবো এখান থেকে, একটা পাবো এখানে, কেন দুটো অ্যাটমিক অরবিটাল মিলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, বন্ডিংটা লোয়ার এনার্জি, অ্যান্টি বন্ডিংটা হায়ার এনার্জি। এটা কীভাবে হয়েছে, এটা সমষ্টিগত উপায়ে হয়েছে অভিলেপনে, এটা কি হয়েছে পার্থক্যগত অভিলেপনে হয়েছে। হলো কি হলো না, বুঝতে পারলে, ক্লিয়ার। নেক্সট আমি এখানে আরেকটা পয়েন্ট যোগ করি, 7 নম্বর পয়েন্ট। সেটা কি বলতো, সেটা হচ্ছে যে মলিকুলার অরবিটালগুলি, এটা আমি যোগ করছি প্রতিপাদ্য বিষয়ে, মলিকুলার অরবিটালগুলি সিগমা, সিগমা স্টার, পাই, পাই স্টার, ডেল্টা,
ডেল্টা স্টার দ্বারা প্রকাশ করা হয়, কোনগুলো? মলিকুলার অরবিটালগুলো। কিন্তু অ্যাটমিক অরবিটালগুলো কীভাবে প্রকাশ করেছি? এসপিডিএফ। তাহলে যদি এটা 1s হয়, যদি এটা 1s হয়, 2s তো হতে পারে না, সমশক্তি ছাড়া তো মিলতে পারে না। তাহলে সমশক্তি মিলেছে, অ্যাটমিক অরবিটাল মিলে কি হয়েছে? দুটো উৎপন্ন হয়েছে, হলো। তাহলে দেখো, আমরা আরেকটুখানি পরে বলছি, তোমরা এইখানে এটা বুঝতে পারবে, এস এস যখন মিলিত হয় কি হয়? সিগমা। কারণ এর কোনো ডাইরেকশন নেই, কারণ এটা তো আর পাশাপাশি মিলিত হতে পারে না। এস তো নন ডাইরেকশনাল একটা অরবিটাল, তাহলে মিলিত হয়ে কী হবে? সিগমা। তাহলে 1s মিলিত হয়ে কী হবে? সিগমা বন্ড হয়েছে। আর এটা কী হবে? দুটোই সিগমা হবে এস এর সঙ্গে মিলিত হয়ে। এদের লিখতে হয় সিগমা 1s। কেন? বন্ডটা সিগমা বলে সিগমা। 1s কেন? দুটো 1s এর অভিলেপনের ফলে মলিকুলার অরবিটাল, তাই এর নাম সিগমা 1s। আর এটাকে লিখতে হয়, এটাও সিগমা 1s। কেন? এস এস বলে সিগমা। 1s কেন? 1s বলে সিগমা 1s। আর এটা হবে কি? স্টার। স্টার কেন? অ্যান্টি বন্ডিং। মনে রাখবে যে সমস্ত স্টারগুলোকে সিগমা ডেল্টা পাই, স্টারগুলো হবে অ্যান্টি বন্ডিং, কেননা হায়ার এনার্জি সম্পন্ন। আর যেগুলো উইদাউট স্টার, দ্যাট ইজ সিগমা পাই ডেল্টা, সেগুলো হচ্ছে বন্ডিং, লোয়ার এনার্জি সম্পন্ন মলিকুলার অরবিটাল। ক্লিয়ার? বেশ, চলে এসো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একটা জিনিস আমরা এবার বুঝবো, সেটা দেখো। সেটা হচ্ছে আমরা একটু এনার্জির ব্যাপারটা একটু বুঝে নিই। এনার্জি দেখে নাও, ওয়ান এস আমি একটু আগে যেভাবে আঁকলাম এরকমও কোনো কোনো বইয়ে আঁকা আছে, আবার এখন একটা আঁকছি সেরকমও কোনো কোনো বইয়ে আঁকা আছে। এখন একটু অন্যরকমভাবে আঁকছি, তোমরা একটু দেখো। এ একটা 1s, 1s, 1s। ক্লিয়ার? আচ্ছা, আমি পাশে এঁকে দিলাম, এটা আমার এনার্জি ইনক্রিজ করছে, হলো। তাহলে দুটো সমশক্তি দেখো, দুটো এনার্জি লেভেল সমান, সমশক্তি সম্পন্ন এবং দুটো একই সমশক্তি সম্পন্ন অরবিটাল, অ্যাটমিক অরবিটাল মিলিত হচ্ছে। বেশ, দুটো মিলিত হলে কি হবে? দুটো মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। দেখো, তাহলে দেখো এবার তুমি এনার্জি কনসিডার করো। এটা হচ্ছে কার এনার্জি? অ্যাটমিক অরবিটাল। এটা কি? অ্যাটমিক অরবিটাল। উৎপন্ন হচ্ছে কি? মলিকুলার অরবিটাল। এটাও মলিকুলার অরবিটাল। দুটো অ্যাটমিক অরবিটাল থেকে দুটো মলিকুলার অরবিটাল। একটা মলিকুলার অরবিটালের শক্তি উপাদান অ্যাটমিক অরবিটালের থেকে কম, আর একটা মলিকুলার অরবিটালের শক্তি দুটো উপাদান অ্যাটমিক অরবিটালের থেকে বেশি। যেটা কম সেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, যেটা হায়ার এনার্জি সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, হলো। তাহলে এটা কি হবে? 1s 1s, দুটো এস মিলিত হওয়ার ফলে বন্ডিং হচ্ছে সিগমা 1s। এটা হচ্ছে সিগমা স্টার 1s। দেখো সবটা ফলো করতে পারছো কি? দেখো, সিগমা স্টার 1s। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বন্ডিং মলিকুলার অরবিটাল পেলাম দুটো অ্যাটমিক অরবিটালের সমন্বয়ে, বলো তো এটা কি সমন্বয়? এটা হচ্ছে, এটা যদি আমি এর ওয়েভ ফাংশন যদি চিন্তা করি ψ1, এটা যদি ψ2 ধরি, তাহলে এইটা হচ্ছে ψ1 প্লাস ψ2 বন্ডিং। এটা হচ্ছে সমষ্টিগত অভিলেপনের ফলে উৎপন্ন হয়েছে বন্ডিংটা, ইজ ইকুয়াল টু সমষ্টিগত অভিলেপন। আর এটা কি হবে? ψ1 মাইনাস ψ2। এটা কীভাবে তো উৎপন্ন হয়েছে? পার্থক্যগত অভিলেপন। সেটাই হায়ার এনার্জি হয়, আর সেটাই হয় অ্যান্টি বন্ডিং, আর সেটাই হয় স্টার। বোঝানো গেল? বেশ, চলে এসো। টু এস অ্যাটমিক অরবিটাল একই শক্তি সম্পন্ন হয়েছে। তাহলে এরা কি উৎপন্ন হবে পরস্পরের সঙ্গে? এটা ওই একই এনার্জি লেভেল, এদিকে বাড়ছে, সমষ্টিগত অভিলেপন হলো এটা দিয়ে, এটা মলিকুলার অরবিটাল হলো, অবশ্যই বন্ডিং মলিকুলার অরবিটাল হলো। এটা পার্থক্যগত অভিলেপন হলো, যার জন্য এটা হায়ার এনার্জি হলো। এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হলো, সেম আগের মতো। এটা যদি ψ1 হয়, এর অপেক্ষক যদি ψ2 হয়, তাহলে
তাহলে এটা উৎপন্ন হয়েছে কিভাবে সাই 1 মাইনাস সাই 2, এটা উৎপন্ন হয়েছে কিভাবে সাই 1 প্লাস সাই 2 সমষ্টিগতভাবে। তাহলে এর এনার্জি লোয়ার, এর এনার্জি হায়ার, তাহলে এটা হচ্ছে কি সিগমা 2s, এটা হচ্ছে সিগমা স্টার 2s। কেন সিগমা এস এস, কেন সিগমা স্টার হায়ার এনার্জি অ্যান্টি বন্ডিং, কেন অনলি সিগমা 2s লোয়ার এনার্জি বন্ডিং। ক্লিয়ার? বেশ, এবার একটা কথা তোমরা মনে রেখো, এই যে আমার অ্যাটমিক অরবিটালের এনার্জি, তার থেকে কম শক্তি সম্পন্ন যে মলিকুলার অরবিটালটা উৎপন্ন হয়েছে, এই শক্তির ডিফারেন্সটাকে, কার ডিফারেন্স? উপাদান অ্যাটমিক অরবিটালের যা শক্তি এবং বন্ডিং মলিকুলার অরবিটালের যা শক্তি, এই যে ডিফারেন্স এনার্জি, এটাকে বলা হচ্ছে স্থায়ীকরণ শক্তি। স্থায়ীকরণ শক্তি। কেন স্থায়ীকরণ শক্তি? বন্ডিং মলিকুলার অরবিটাল অ্যান্টি বন্ডিংয়ের থেকে বেশি স্থায়ী, ইভিন উপাদান অ্যাটমিক অরবিটালগুলোর থেকেও বেশি স্থায়ী। কে স্থায়ী বেশি, কার স্থায়ী বেশি হয়? যা লোয়ার এনার্জি, তাহলে এর এনার্জি লোয়ার কার থেকে? অ্যান্টি বন্ডিংয়ের থেকে। নট অনলি অ্যান্টি বন্ডিং, এমনকি অ্যাটমিক অরবিটালের থেকেও এনার্জি কম। তাই এই এনার্জিটা কী করছে? মলিকুলটাকে স্টেবিলিটি দিচ্ছে, মানে স্থায়ী বা সুস্থির তত্ত্ব বা সুস্থিততা যাই বলো প্রদান করছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে স্থায়ীকরণ শক্তি। আর এইটা কি হচ্ছে? এনার্জি হাই হয়ে গেছে কার থেকে? উপাদান অ্যাটমিক অরবিটাল থেকে। এইটা কি করছে? অণুকে অস্থায়ী করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে অস্থায়ীকরণ শক্তি। হ্যালো, এটা হচ্ছে স্থায়ীকরণ শক্তি ডিফারেন্স, আর এই ডিফারেন্স হচ্ছে অস্থায়ীকরণ শক্তি। ওই জন্য অ্যান্টিবন্ডিংয়ের জন্যে মলিকুলের স্টেবিলিটি লস হয়, মলিকুলটা আনস্টেবল হয়। আর বন্ডিং মলিকুলার অরবিটালের জন্য বা এখানে ইলেকট্রন থাকলে মলিকুলের স্টেবিলিটি বাড়ে। ক্লিয়ার? বেশ, এটা বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যখন অরবিটালকে আমরা এস পি এইভাবে লিখি, তখন আমি দেখালাম 1s এবং 2s নিয়ে তাদের এনার্জি ডায়াগ্রাম। এবার তুমি দেখো এদের অরবিটাল চিত্র নিয়ে আমি এসটা দেখাচ্ছি। দেখো, লিখে রাখি এনার্জিটা। দেখো, এটা তো এস গোলাকার, এটা এস গোলাকার, 1s অ্যাটমিক অরবিটাল। এখান থেকে কি হবে? একটা হবে লোয়ার এনার্জি, একটা হবে হায়ার এনার্জি। LCAO পদ্ধতিতে রৈখিক সমন্বয় হচ্ছে। লোয়ার এনার্জিটা কীরকম হয় দেখো, মানে পিকচারটা দেখতে কেমন হয় দেখো। যখন এস দুটো মিলন হয় তখন হলো এই নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার অক্ষ, প্লাস প্লাস, এটা প্লাস প্লাস ধরো হলো। এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, দুটো এস মিলিত হয়েছে, দ্যাট ইজ সিগমা 1s। এর লোয়ার এনার্জি, এর অভিলেপন হয়েছে সমষ্টিগত অভিলেপন। তাহলে এটার হচ্ছে সাই 1 প্লাস সাই 2। যদি এটা সাই 1, এটা সাই 2 ধরি, ঠিক? আমি দেখাচ্ছি, আমি এতক্ষণ দেখালাম যে বইয়ে যে সমস্ত কক্ষগুলোকে ডাব্বা আকারে দেখানো হয়েছে, তখন সেটা কিভাবে দেখব। এখন অ্যাকচুয়াল অরবিটালগুলো মিলিত হলে তাদের ফিগারটা কীরকম হয় সেটা দেখব। প্রসেস বা নিয়ম কিন্তু সেম, সেই অ্যাটমিক অরবিটালের দু রকমের সমন্বয়, পার্থক্যগত, সমষ্টিগত, একটা বন্ডিং একটা নন বন্ডিং বা অ্যান্টি বন্ডিং, সেম, খালি পিকচারটা কেমন হয় সেটা দেখে রাখো। এবার দেখো, যখন তারা হায়ার এনার্জি বলা হচ্ছে বা অ্যান্টি বন্ডিং হচ্ছে, সেটা কেমন দেখতে হয় এসটা দেখো। এই লোকটা হচ্ছে এই ইলেকট্রন, এটা অক্ষ। দেখো, এইখানে ইলেকট্রনের ঘনত্ব প্রায় নেই বললেই চলে। এটা হচ্ছে কি বলতো? নোডাল প্লেন।
মানে এখানে ইলেকট্রনের ঘনত্ব নেই, এটা প্লাস প্লাস। তাহলে দুটো এস, এটা তাহলে কী হবে সিগমা স্টার 1s। তার চিত্রটা দেখতে এরকম। আমি কেন এমন দেখাচ্ছি বলো তো? এরকম দেখাচ্ছি এই জন্যই, পরীক্ষায় মাঝে মাঝে দেয় দুটো 1s অরবিটাল অ্যাটমিক অরবিটাল যখন মিলিত হবে, দিয়ে যখন অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, তখন তার নোডাল প্লেন কটা হবে। এই দেখো তার নোডাল প্লেন একটা হলো। তখন কিন্তু তুমি ওই পিকচারটা দিয়ে, যেটা আমি এইভাবে করেছিলাম, এইটা দিয়ে কিন্তু তুমি নোডাল প্লেনটা বোঝাতে পারবে না বা বুঝতে পারবে না। এটা হচ্ছে তোমার নোডাল প্লেন। এবার দেখো, এটা 1 নম্বর ফিগার আঁকলাম। এটা কি করলাম বলো তো? দুটি এস অরবিটালের এলসিএও মানে রৈখিক সমন্বয়, এটা করলাম। এবার 2 নম্বর আরেকটা দেখাচ্ছি, দেখো। এবার দেখাচ্ছি দুটি পি অরবিটালের রৈখিক সমন্বয়। কি বলেছি? অ্যাটমিক অরবিটাল এলসিএও পদ্ধতিতে দুটো অ্যাটমিক অরবিটাল এর রৈখিক সমন্বয় হয়। তাহলে আমি এস দিয়ে করলাম, 1s দিয়ে করলাম, মানে 2s দিয়ে করলাম সেম, 3s দিয়ে করলাম সেম। এবার যদি পিতে রৈখিক সমন্বয় হয় তাহলে কি হবে সেটা এবার দেখো। দেখো, পিতে রৈখিক সমন্বয় হওয়া মানে হচ্ছে, পিতে তো একটা কক্ষক নেই, পি উপকক্ষে তো 3টে কক্ষক আছে, একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। তাহলে দুটি পি অরবিটালের রৈখিক সমন্বয় মানে আলাদা আলাদা হবে। একটা হবে দুটি পি এক্স অরবিটালের রৈখিক সমন্বয়, আর একটা হবে, আচ্ছা একে একে করি, এটা 1 নম্বর করি, পি এক্স না, ফার্স্ট পিজেড করি। কেন করছি পরে বলছি। আমি আঁকছি, দেখো পিজেড প্লাস পিজেড অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, একটা হবে হায়ার এনার্জি, একটা হবে লোয়ার এনার্জি। লোয়ার এনার্জিটা সমষ্টিগত অভিলেপন, হায়ার এনার্জিটা পার্থক্যগত অভিলেপন। এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বুঝতে পারছো তো? দেখে নাও। এটা ধরো মাইনাস প্লাস প্লাস মাইনাস, কী হবে? এই 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 দেখো, এই প্লাস যোগ হয়ে গেল, দিয়ে এটা মোটা, মাঝখানে পেটটা হয়ে গেল, আর দুদিকে সরু হয়ে গেল। তাহলে এটা কি? বন্ডিং মলিকুলার অরবিটাল, সমষ্টিগত বিলেপন। এবার পার্থক্য কতটা দেখো, মাইনাস মাইনাস প্লাস প্লাস। দেখো পার্থক্য কত, দেখো নোডাল প্লেন, দেখো নোডাল প্লেন, দেখো নোডাল প্লেন। তাহলে এখানে কটা নোডাল প্লেন হলো? 3টে নোডাল প্লেন পেলাম, 3টে নোডাল প্লেন পেলাম। কার? পিজেড পিজেড অভিলেপনে। আচ্ছা, একটা কথা আমি এখানে বলবো তোমাদের, এইখানেই সেটা বলে দেওয়ার দরকার। সেটা হচ্ছে, দেখো আমরা যে ভ্যালেন্স বন্ড থিওরিতে সিগমা এবং পাই বন্ড পেয়েছিলাম, সিগমা বন্ড পেয়েছিলাম, আমি আর বেশি ডিসকাস করবো না, পড়া হয়ে গেছে। ভ্যালেন্স বন্ড থিওরিতে সিগমা মানে কি? অ্যাক্সিয়াল বা হেড অন ওভারল্যাপ, আর পাই মানে কি? আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ। তাহলে এস এস অলওয়েজ সিগমা। এবার পি এর ক্ষেত্রে 3টে আছে, একটা খালি বললাম পিজেড পিজেড। আমি সেকেন্ডটা চলে আসছি এবার, এটা কি? পি একটা এক্স পি এক্স হবে, আর একটা কি হবে? পিওয়াই পিওয়াই, 3টে। তাহলে পিজেড পিজেড, মনে রাখবে এটা একটা প্রচলিত প্রথা, বা কি বলবো, চিরকালীন চলে আসছে, যে আণবিক কক্ষক তত্ত্বতে আণবিক অক্ষ যেটা ধরা হয় সেটা হচ্ছে জেড অক্ষ। কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতেও পড়েছিলাম কি? পিএক্স পিওয়াই পিজেড, যে কোনো কক্ষই একটা হেড ওয়ান করতে পারে, করে সিগমা করতে পারে। বাকি দুটো কিন্তু যেহেতু পারপেন্ডিকুলার একে অপরের, তখন কেউ এভাবে করলেও পাই হবে, এভাবে করলেও পাই হবে, আর সেটা আর একটা কী হবে? সেটা তোমার সিগমা হবে। তুমি যেভাবেই তুমি পিএক্স ধরতে পারো সিগমার জন্য, পিওয়াই ধরতে পারো সিগমার জন্য, পিজেড ধরতে পারো সিগমার জন্য। যদি পিএক্সটাকে সিগমার জন্য ধরো, তাহলে পিএক্স পিএক্স সিগমা হলে পিওয়াই পিওয়াই এবং পিজেড পিজেড হবে পাই।
এবার যদি তুমি পি ওয়াইটাকে সিগমা ধরো তাহলে পিএক্স পাই হবে আর পিজেড পাই হবে। তাহলে কিন্তু এখানে এই মলিকুলার অরবিটাল থিওরিতে একটা প্রচলিত কনভেনশন হচ্ছে আণবিক অক্ষটাকে ধরা হয় জেড অক্ষ, এবং যার জন্য পি জেডটাই আমরা সিগমা বন্ডের জন্য ইউজ করব। তাহলে একটা সিগমা বন্ড হবে, বাকি দুটো অবশ্যই পারপেন্ডিকুলার যেহেতু তারা পাই হবে। তাহলে এখানে কিন্তু পিজেডটা সিগমা হবে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তাহলে কি হলো এটা, তাহলে কি ধরবো আমরা, সিগমা টু পিজেড বন্ডিং। এটা কি হবে, সিগমা স্টার টু পিজেড, সরি হ্যাঁ সিগমা স্টার টু পিজেড অ্যান্টি বন্ডিং। সিগমা কেন, পিজেড আণবিক, আমরা ধরলাম আণবিক অক্ষ বরাবর অভিলেপন হয়েছে পিজেড, সেটা হচ্ছে পিজেডটাই তোমরাও সিগমা করবে। তাহলে চলে এসো এবার বাকি পিএক্স। তাহলে এটা হচ্ছে পিএক্স হবে প্লাস, এটা হচ্ছে পিএক্স হবে, ধরো এটা অ্যাটমিক অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল, কোন অ্যাটমিক অরবিটাল পিএক্স, এটা কোন অ্যাটমিক অরবিটাল পিএক্স, দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে তো পিএক্স। তাহলে এদের ক্ষেত্রে কী হবে, এটা লোয়ার এনার্জি একটা হায়ার এনার্জি। লোয়ার এনার্জিটা কি, সমষ্টিগত অভিলেপন, হায়ার এনার্জিটা করে দাও পার্থক্যগত অভিলেপন, তার মানে এটাকে সবই একই ব্যাপার। তাহলে এটা কি হয়েছিল সাই1 প্লাস সাই2, এটা কি হয় তৈরি হলো সাই1 মাইনাস সাই2, যদি এটা সাই1 ধরি, যদি এটা সাই2 ধরি, হয়ে যাও। আচ্ছা এবার দেখো পিএক্সটা কি হবে, দেখো এই প্লাস মাইনাস নিউক্লিয়াস, এখানে ধরো এই প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে দেখো নোডাল প্লেন কোনটা হচ্ছে, নোডাল প্লেন, এটা কি নোডাল প্লেন। তাহলে এটা দেখো পরস্পরের ফলে যেটা হলো সেটা এটা হচ্ছে কি বন্ডিং, কি বন্ডিং পাই টু পি এক্স, আর এটা কি হচ্ছে পাই স্টার টু পি এক্স। হলো, তাহলে পিএক্স এবং পিওয়াই যেটা হবে সেটা হচ্ছে পাই বন্ড। পিওয়াইটা আমি আর আঁকবো কি, আঁকবো না, সেম জিনিস হবে, এটা খালি পিওয়াই করে দাও, এটা অ্যাঙ্গেল করে দাও, তাই হবে, কিন্তু এই দুটো একই হবে। তাহলে এটা হয়ে যাবে কি পাই স্টার টু পিওয়াই হবে, এটা তখন এটা হবে পাই টু পিওয়াই। দেখো তাহলে এই হলো আমার এস এবং পি এর এনার্জি ডায়াগ্রামে কে কীভাবে অরবিটালগুলো যুক্ত হওয়ার ফলে তার চিত্র কি হয়, কোনটায় কটা নোডাল প্লেন থাকে। ক্লিয়ার? এনার্জি অর্ডার দেখাবো, দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু এটা না করলে আমি পরের দিন কিন্তু আমি এটার সঙ্গে মানে ঠিক টিউন করতে পারবো না, ওই জন্য এটা আমি শেষ করতে চাইছি এইখানটাতে। দেখো এবার হচ্ছে এনার্জি অফ মলিকুলার অরবিটালসগুলোর এনার্জি। এইখানে বলতে গিয়ে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিগমা 1s এর এনার্জি লো সিগমা স্টার 1s এর থেকে, এর এনার্জি আবার লো হবে সিগমা 2s, তার এনার্জি লো হবে সিগমা স্টার 2s এর থেকে। পাই টু পি এক্স ইজ ইকাল টু পাই টু পি ওয়াই লেস দেন সিগমা টু পি জেড লেস দেন, এখানে পর থেকে লিখছি, লেস দেন পাই স্টার টু পি এক্স ইজ ইকাল টু পাই স্টার টু পি ওয়াই লেস দেন সিগমা স্টার টু পি জেড। তোমরা ভেরি ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, আমি যে এই এনার্জি অর্ডারটা করলাম মলিকুলার অরবিটালের জন্য, এই এনার্জি অর্ডারটা
প্রযোজ্য হবে শুধুমাত্র যাদের মোট ইলেকট্রন সংখ্যা, যাদের মতলব যে অণুর, এটা যাদের যে সমস্ত অণুর মোট ইলেকট্রন সংখ্যা, আমরা এতদিন ধরে ইলেকট্রন বিন্যাস করে এসেছি সেগুলো পরমাণুর। অক্সিজেনকে ধরেছি কি 8, নাইট্রোজেন ধরেছি কি 7 ধরে 1:2 করেছি, 8 ধরে 1:2 করেছি। আমি ধরো যখন নিয়ন ধরেছি তখন 10 ধরে 1:2 করেছি। কিন্তু আমরা যখন মলিকুলার অরবিটাল থিওরি পড়ছি তখন তো আমরা অণু গঠনের পর তার ইলেকট্রন বিন্যাস করব না, তাহলে আমরা অণুর মোট ইলেকট্রন সংখ্যা দেখব। যখন অক্সিজেন অণুর ইলেকট্রন বিন্যাস করবো মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে, তখন অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কী হবে, O2 নিয়ে কাজ করব। দ্যাট ইজ 8 + 8 = 16টা ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে। যখন নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করব তখন 7 + 7 14টা ইলেকট্রন বিন্যাস নিয়ে কাজ করতে হবে। 14টা ইলেকট্রন নিয়ে আমাকে মলিকুলার অরবিটাল সাজাতে হবে। ঠিক আছে, তাহলে যাদের মানে যে সমস্ত অণুর বলছি, এখানে পরমাণু বলা যাবে না কারণ হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। আচ্ছা, ইলেকট্রন যাদের ইলেকট্রন সংখ্যা <= 14 তাদের জন্য মনে করবে, এটা মনে রাখবে, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল একটা মেজারমেন্ট। এখানে কিন্তু আমার এনার্জি অর্ডারটা যেটা আমি পড়েছিলাম অ্যাটমিক অরবিটাল ক্ষেত্রে অ্যাজ পার আফবাউ নীতি n+l রুল, n+l যার কম তার লোয়ার এনার্জি, n+l যার বেশি তার হায়ার এনার্জি। এখানে n+l রুল চলবে না, এখানে এই এনার্জি অর্ডারটা বেরিয়েছে কি এক্সপেরিমেন্টালি। অতএব এটা আমাদের মনে রাখতে হবে। এই এনার্জি অর্ডারটা কার বললাম, যাদের ইলেকট্রন সংখ্যা মোট 14 বা তার কম, তাদের জন্য এই অর্ডারটা প্রযোজ্য। বোঝা গেল? এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 2 নম্বর একটা অর্ডার লিখছি, সেটা কি σ1s σ1s স্টার σ2s σ *2s লেস দেন σ2pz লেস দেন π2px = π2py লেস দেন π2px স্টার = π2p বোঝা যাচ্ছে তো, y স্টার লেস দেন σ*2pz। দেখো এই একটা আমি লিখলাম এনার্জি অর্ডার। এই এনার্জি অর্ডারের সঙ্গে আগের এনার্জি অর্ডারের পার্থক্যটা কোথায় বলো তো? দেখো এইটুকু জায়গায় পার্থক্য, এইটুকু জায়গায়। এইখানে এই অবধি ঠিক আছে 2s স্টার, তারপরে দেখো σ2pz এর এনার্জিটা আমি π2px π2py থেকে কমিয়ে দিয়েছি, আর এইটার এনার্জিটা এর থেকে বেশি হয়ে গেছে। খালি এই দুটো রিপ্লেস হয়ে একে অপরের জায়গায় চলে গেছে, 2px = 2py, বাকি কিন্তু সব সেম আছে। তাহলে এই অংশটুকু আমাকে মনে রাখতে হবে। তাহলে এই এনার্জি অর্ডারটা কাদের জন্য, যাদের বা যে সমস্ত অণুর মোট ইলেকট্রন সংখ্যা >14 তাদের জন্য এটা প্রযোজ্য। তাহলে এবার আমি যদি হোমোনিউক্লিয়ার মলিকুলগুলো ধরো, তাহলে তুমি মনে করো না, এখানে ধরো আমি 14 বললাম তো, তাহলে ধরো হাইড্রোজেন H2 দ্যাট ইজ 2, হাইড্রোজেনের পর ধরো He2 ধরলাম He2 পসিবল 4টে ইলেকট্রন, তারপরে ধরো লিথিয়াম 2, তাহলে তার কথা হবে 6টা ইলেকট্রন, তারপরে ধরো বেরিলিয়াম 2, তার জন্য কটা ইলেকট্রন ধরবো 8টা ইলেকট্রন, তারপর ধরো বোরন 2, তার জন্য কটা ইলেকট্রন হয়ে গেলো 10টা ইলেকট্রন, বোরনের পরে চলে এসো কার্বন C2, তার জন্য 12টা ইলেকট্রন, তারপরে ধরো নাইট্রোজেন 2, তার জন্য 14টা ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি যে এই ইলেকট্রন বিন্যাসটা মলিকুলার অরবিটালের ক্ষেত্রে, এই ইলেকট্রন বিন্যাসটা বা এই তোমার মলিকুলার অরবিটালের যে অর্ডারটা, এনার্জি অর্ডারটা, সেটা নাইট্রোজেন পর্যন্ত, 14 মানে কি নাইট্রোজেন, তো নাইট্রোজেন পর্যন্ত মলিকুলার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক, তাহলে নাইট্রোজেন থেকে অনওয়ার্ড কার, অক্সিজেন 8 16, তারপরে কত বলো, অক্সিজেনের পর ফ্লোরিন
18, Na2 20, এই পর্যন্ত, এই 16, 18, 20 এই পর্যন্ত এদের জন্য মোর দেন 14 এদের জন্য এই এনার্জি অর্ডারটা অ্যাপ্লিকেবল। তার মানে যখন আমরা অক্সিজেন এবং তারপর থেকে ইলেকট্রন বিন্যাস দেখব মলিকুলার অরবিটালের, তখন মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে তখন আমরা কি অর্ডারটা ইউজ করব, এই অর্ডারটা, আর অন্য সময় কোনটা অর্ডার করবো এদের জন্য এই অর্ডারটা। ক্লিয়ার? বেশ, এবার দেখো আরেকবার লিখি আমি, লেস দেন 14 জন্য লিখছি আমি সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s লেস দেন সিগমা 2s লেস দেন সিগমা স্টার 2s লেস দেন পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py লেস দেন সিগমা 2pz পাই স্টার 2px ইজ ইকুয়াল টু পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। এটা হলো। তাহলে দেখো আমরা কতগুলো ডায়াগ্রাম করছি। এবার দেখো, ধরো H2, ঠিক আছে, দেখে নাও এটা কি হচ্ছে। H2 মানে কি 1s আর দুটো 1s, H2 মানে এই 1s 1s এর সঙ্গে মিলন হবে তো H দেখে নাও 1s 1s, এটা 1s এটা 1s, তাহলে এই একটা H এই একটা H, মলিকুলার অরবিটাল গঠন করছে LCAO-তে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। আমরা জানি এটা বন্ডিং মলিকুলার অরবিটাল হবে, এর এনার্জি লো হবে, এটা হবে সিগমা 1s, এটা হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হবে সিগমা স্টার 1s। ঠিক? দেখো এইবার এই যে হাইড্রোজেন দুটো হলো না, অ্যাটমিক অরবিটাল মিলিত হলো, যদি এটা এনার্জি অর্ডার ধরে নিই আমি এবার একই সঙ্গে, দেখো এগুলো আমি আগে বলেছি, তাহলে কি হলো, দুটো এনার্জি অর্ডার, এদের অ্যাটমিক অরবিটাল এনার্জি এইটা, এটা মলিকুলার অরবিটাল এনার্জি, এই একটা বন্ডিংয়েরটা অ্যাটমিক অরবিটাল থেকে কম, অ্যান্টি বন্ডিংয়েরটা অ্যাটমিক অরবিটাল থেকে বেশি। তাহলে এখন ইলেকট্রন পূর্তি হবে। এবার এই দুটো ইলেকট্রন কোথায় ঢুকবে? ফার্স্ট ঢুকবে কোথায়? লোয়ার এনার্জি অফ বাউ। সেখানে কি হবে, একাধিক কক্ষক থাকলে আগে হুন্স রুল অনুযায়ী একটা একটা, তারপরে যদি না থাকে তাহলে পেয়ার হবে। তাহলে এখানে কি হবে, দুটো পেয়ার হয়ে গেল। হলো? এখানে কি হলো? নেই, অ্যান্টিবন্ডিংয়ে নেই। বেশ, চলে এসো। এবার আমি চলে যাচ্ছি H2 এর পরে চলে যাচ্ছি ধরো He2। তো He2 হলে কি হয় দেখো, He2 হলে মোট ইলেকট্রন সংখ্যা কটা হবে বলো? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4, 4টে ইলেকট্রন। তাহলে 4টে ইলেকট্রন হলে এর কি হবে 1s2, আর এর আরেকটা কি হবে তারও 1s2। তাহলে কারণ He তো, এটা তো He, এটাও তো He, তাহলে 1s2 1s2। তাহলে দেখো এবার এই এনার্জি অর্ডার, এই হচ্ছে হিলিয়াম 1s2, এই হচ্ছে হিলিয়ামের আরেকটা অ্যাটমিক অরবিটাল, এটা হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল 1s2, এটা আরেকটা হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, এরও হচ্ছে 1s2। এরা পরস্পরের সঙ্গে রৈখিক সমন্বয় করে কি করবে, একটা হবে অ্যান্টি বন্ডিং যার এনার্জি এর থেকে বেশি, একটা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল যার এনার্জি এর থেকে কম। এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। যেহেতু দুটো কি দুটো এস যোগ হয়েছে, তাহলে এটা হবে সিগমা কে কোন এস 1s 1s, তাহলে এর সংকেত হচ্ছে সিগমা 1s। এটা হচ্ছে, আমি যদি মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী তোমার ইলেকট্রন বিন্যাস করি সিগমা 1s2, আবার এরকমভাবে লেখা যায় সিগমা 1s2। এবার চলে এসো হিলিয়াম। তাহলে হিলিয়ামের কী হলো, দুটো দুটো ঢুকে গেল। তাহলে এবার মোট 4টে ইলেকট্রন হবে। 4টে ইলেকট্রন কীভাবে যাবে, এখানে গেল দুটো, এখানে গেল দুটো, কীভাবে গেল, ফার্স্টে গেল কি সিগমা 1s2 আর সিগমা স্টার 1s তাতেও 2, তুমি এইভাবে লেখো এই। তাহলে এটা হচ্ছে কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যার 4 মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে। ঠিক হলো? বেশ, আমরা ডিটেলসে যাবো এরপরে, কিন্তু আরও ডিটেলসে যাবো, এখন একটুখানি দেখিয়ে দিই আগে। আচ্ছা, হিলিয়াম হলো, এটা মুছে দিই। এবার লিথিয়াম চলে এসো, Li2 ধরো,
আমার তো মলিকুলার অরবিটাল মলিকুল তৈরি করেছি, তাহলে কত হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা 6টা। বেশ, তাহলে Li কত হচ্ছে 3, 1s2 2s1, আরেকটা Li সেটাও 3, 1s2 2s1। তাহলে আমি এখানে আঁকি, এটা এনার্জি অর্ডার করে দিই। দেখো এখানে কিন্তু একটা জিনিস আরও এখানে বলে দিই যে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা যে বন্ধন তৈরি করছিলাম সেটা কিন্তু ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলিই অংশ নিচ্ছিল, কিন্তু মলিকুলার অরবিটাল থিওরিতে সব কটা আমার অরবিটাল অংশ নেবে। দেখো এখানে 1s2 2s1, তার মানে কি 1s, এটা 1s, এটা 1s, 1s2, এরও 1s2, দুটো তো লিথিয়াম, 1s2 2s1, এটা 1s। আরেকটা হবে কি, এটা ধরো লিথিয়ামের 2s, 2s1, আরেকটা লিথিয়াম নাও, তারও এটা 2s, সেখানেও 2s1। এটা কি লিথিয়ামে 1s2 2s1, দেখো 1s2 2s1, 1s2 2s1, এই একটা লিথিয়াম, এই একটা লিথিয়াম। বেশ, তাহলে এরা চলে এসো আবার সেই আমরা এগুলো জানি, পার্থক্যগত অভিলেপন চলে এসো, সমষ্টিগত অভিলেপন, বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, মোট কটা ইলেকট্রন 4টে ইলেকট্রন, কিভাবে যাবে 2, 3, 4টে, তাহলে এস যোগ হয়েছে বন্ডিংটার, এর কত হবে, এটার কি হবে সিগমা 1s, সিগমা 1s2, এখানে কি হচ্ছে সিগমা স্টার 1s2, ব্র্যাকেট দাও, ভালো বোঝা যাবে, ক্লিয়ার। এবার নেক্সট চলে এসো 2sটা কী হবে, 2s-এ দেখো একই রকম অ্যান্টি বন্ডিং, লোয়ার এনার্জি, বন্ডিং, এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এস ওভারল্যাপ 2s 2s, তাহলে এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা স্টার 2s। ইলেকট্রন পূর্তি ঘটাও, একটা একটা দুটো আছে, দুটো কি হবে, দুটোই বন্ডিংয়ে চলে যাবে, কারণ হচ্ছে লোয়ার এনার্জি ভর্তি হয়ে গেল, তাহলে সিগমা 2s 2, ক্লিয়ার। দেখো তাহলে এবারে আমি কি লিখবো, Li2 সমান 6টা ইলেকট্রন, 1s, সিগমা 1s 2, তারপরে সিগমা স্টার 1s 2, তারপরে দেখো সিগমা 2s 2, তারপরে সিগমাই নেই। দেখো এবার তুমি মেলাও, যদি 6টা হয় কি এমন করবে, 1s 2 করবে না, এই যে, তারপরে দেখো কে আছে সিগমা স্টার 1s 2 করবে না, দেখো তারপরে কোনটা যাবে সিগমা 2s, তাতেও দুটো যাবে, 2 4 6 হয়ে গেল লিথিয়াম। বেশ, চলে এসো এবার, আমি এবার শুধু এস নিয়ে না, আমি এবার চলে যাচ্ছি, তোমরা বেরিলিয়ামটা করবে, ওরাও এস আছে, দুটো এস আছে, তো বেরিলিয়াম মানে তো 4 4 4 8, 4 4 8 মানে তোমার 1s2 2s2, বেরিলিয়াম 4 4, 1s2 2s2, আর একটা 1s2 2s2 দিয়ে ওদের তুমি করে মলিকুলার অরবিটাল বানাবে। আমি চলে যাচ্ছি পি আছে এরকম, যেমন ধরো বোরন B2 হবে, B2 হলে কী হয় বলো 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 10, 5 5 10, 10টা ইলেকট্রন B2-তে, কেন বোরন কত 5, 5 মানে অ্যাটমিক অরবিটালটা কী হবে 1s2 2s2 2p1, আর একটা বোরন তারও এটা হবে। তাহলে আমরা চলে এসো আঁকি, এটা এনার্জি অর্ডার, আমরা একটা বোরন তাহলে কে কে আছে 1s 2s 2p, 3টে অরবিটাল আছে, 1sটা নিচে আঁকি, এটা 1s বোরনের, সেখানে কটা আছে 2টো, বেশ আর একটা বোরন দাও, সেটাও 1s, সেখানেও দিয়ে দাও 2টো আছে, আর একটা চলে যাও 1s পর 2s, বোরনের 2s আছে, 2sটা এখানে দাও, এনার্জি যেগুলো একটু হাই, সেটা 2s, 2s-এ কটা আছে 2টো আছে, বেশ আর একটা বোরন তারও 2s-কে ভর্তি করো, 2s2 B2 হচ্ছে তো, তাহলে আরেকটা বোরন এলো 2s2, আর একটা কী আছে বোরনের 2p, 2p-তে কটা আছে দাও, 2p-তে একটা আছে, তাহলে 2p-তে আমার একটা আছে, আর একটা বোরন তারও 2p-তে একটা আছে, হলো দুটো বোরন। আমি আঁকলাম 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1, এগুলো সব কি অ্যাটমিক অরবিটাল। আমি কি বানাবো এবার মলিকুলার অরবিটাল, দেখে নাও কী হলো, এটা অ্যান্টি বন্ডিং, কী হলো এটা
বন্ডিং হয়েছে। তাহলে দেখো 1s2 2s2 কী হবে এটা সিগমা 1s, কী হবে এটা সিগমা স্টার 1s। মোট কটা ইলেকট্রন হলো 4টে ইলেকট্রন, এটা দুটো হবে এটা দুটো হবে, তাহলে সিগমা 1s 2 সিগমা স্টার 1s 2 হলো। নেক্সট 2s2 দেখো এবার একটা হবে অ্যান্টি বন্ডিং, একটা হবে কি বন্ডিং। কটা ইলেকট্রন 4টে, দুটো দুটো 2s সিগমা 2s 2 সিগমা স্টার 2s 2 হলো। বেশ, এবার টুপি দেখে নাও। এবার বলো তো 6টা আমার অ্যাটমিক অরবিটাল যুক্ত হচ্ছে, দিয়ে 6টা মলিকুলার অরবিটাল তৈরি হবে। কে 6টা হবে বলো? প্রথমে হবে দেখো 2s হয়ে গেছে, 1s 1 স্টার 1s 1 স্টার 2s 2 স্টার 2s 2 স্টার। এবার হবে এনার্জি ক্রমটা কি আছে মনে রাখতে হবে, 2px ইজ ইকুয়াল টু 2py, কারণ এর এনার্জি এর থেকে একটু বেশি, মানে 2s স্টারের পরে ঢুকবে 2px 2py। তার মানে এইটা হচ্ছে 2px আর 2py, 2px আর 2py। তারপরে কে ঢুকবে 2pz, তার মানে এখান থেকে আর একটা আমার আসবে বন্ডিং, সব বন্ডিং তো, তার মানে এটা হচ্ছে 2pz, স্টার নেই তো দুটোই বন্ডিং। তার মানে এরপরে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, তারপরে কোথায় যাবে, তারপরে যাবে তোমার 2px স্টার 2py স্টার। দেখে নাও, তার মানে এখানে আসবে 2px স্টার সিগমা 2px স্টার, এটা হচ্ছে সিগমা 2py স্টার, এ দুটো সমান হবে। তারপরে কে যাবে 2pz, এই দেখো এখানে 2pz সিগমা স্টার হয়ে গেল। তাহলে দেখো মোট 6টা থেকে 6টা উৎপন্ন হলো। কিভাবে উৎপন্ন হলো? এনার্জেটিক্যালি। 2s এর পরে কে এনার্জি কম, 2px 2py, অবশ্যই এটা পাই, এটা পাই, এটা 2pz, এটা কি 2pz সিগমা 2pz, আর এটা সিগমা 2p, সরি এটা সিগমা কেন, এটা পাই, পাই 2px স্টার পাই 2py স্টার, আর এখানে হচ্ছে কি সিগমা স্টার, এই যে লিখেছি 2pz হয়ে গেল। এবার ইলেকট্রন খাওয়াও দুটো দুটো কোথায় যাবে, এই একটা হোমস রুল। তাহলে চলে এসো এবার কি হচ্ছে বলো। এবার আমি যদি এটাকে করি ইলেকট্রন বিন্যাস B2, দ্যাট ইজ 10 ইলেকট্রন, দেখো মেলাও সিগমা 1s 2, তারপর সিগমা স্টার 1s 2, তারপর সিগমা 2s 2, তারপর সিগমা স্টার 2s 2, তারপর পাই 2px 1, এটা হচ্ছে কি পাই 2px 1 ইজ ইকুয়াল টু পাই 2py 1, এই যে এইগুলো নেই, এই দুটো হয়ে গেল। এবার তুমি মেলাও, দেখো সিগমা 1s দুটো, সিগমা স্টার 2s দুটো, সিগমা 2s দুটো, সিগমা স্টার 2s দুটো, তারপরে দেখো 2 পাই 2px একটা, পাই 2px y একটা, কেন এটা এনার্জি ওটা সেম, সমশক্তি সম্পন্ন, হোমস রুল একটা করে। তো 3টে হতো একটা মানে দুটো একটা হতো, যদি 4টে থাকতো একটা মানে 2 হতো, বুঝে না গেল। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো, আমি নেক্সট দিন এরপর থেকে শুরু করব। তোমরা এই অবধি একটু ক্লিয়ারভাবে বুঝে নাও, তৈরি করে নাও। এর পরের দিন নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো এদের বন্ড অর্ডার, এই পরমাণু ওগুলো যুক্ত হয়ে যে অণু তৈরি হবে তাদের স্টেবিলিটি, তারপরে তৈরি হবে এদের চৌম্বকীয় ধর্ম, প্যারাম্যাগনেটিক কি ডায়াম্যাগনেটিক, এগুলো আমি বুঝিয়ে তারপর চলে যাব ট্রিক্সের সাহায্যে কীভাবে অ্যাপ্লাই করে তোমরা ফটাফট সব বার করতে পারবে। আজ এই অবধি থাকলো, তোমরা পড়াশোনা করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।